রূপবতী স্ত্রীকে পরপুরুষের সাথে সময় কাটানো অবস্থায় হাতে নাতে ধরে ফেলার জন্য একটা মাস্টার প্ল্যান করেই ফেললাম। আজ নীলাকে বললাম আমি অফিসের কাজে দুদিনের জন্য চিটাগাং যাচ্ছি, বলেই বাসা থেকে বের হলাম। কিন্তু বেশি দূর আর যাইনি। গিয়ে উঠলাম পাশে একটা হোটেলে। সন্ধ্যা পর্যন্ত সময় কাটাতে হোটেলে না উঠলেও পারতাম, কিন্তু বাইরে ইতস্তত বিক্ষিপ্তভাবে সময় কাটাতে গেলে আমার বাসার আশেপাশের আত্মীয় স্বজন কারো চোখে পড়ে যেতে পারি। তাছাড়া নীলার সাথে যার পরকীয়া চলছে, সেও তো দেখে ফেলতে পারে। এটা ভেবেই কোনো রিস্ক নিতে চাইলাম না বলেই হোটেলের বন্দোবস্ত। সন্ধ্যা পর্যন্ত থাকলেই হলো। আমি নিশ্চিত আজ সন্ধ্যাতে নীলা খালি বাসায় ছেলেটিকে ইনভাইট করবেই করবে। ওরা যখন বাসায় ফষ্টি নষ্টি শুরু করবে, ঠিক তখনই আমি বাসায় ফিরে গিয়ে হাতে নাতে পাকড়াও করব। নীলা অসাধারণ রূপবতী। গল্প উপন্যাসের নায়িকারাই কেবল অতটা সুন্দরী হতে পারে। আরো ভয়ের কথা হলো, যত দিন যাচ্ছে নীলা আরো সুন্দরী হয়ে উঠছে। নীলাকে যে দেখে সেই নীলার রূপে মুগ্ধ হয়ে যায়। এ আমি ঢের বুঝতে পারি। বিয়ের পরে আমার বাসায় বন্ধু মহলের সবার যাতায়াত বেড়ে যায়। আমি বুঝতে পারি এখন তারা আর আগের মতো আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে না। যখন তখন তারা আমার খোঁজে বাসায় চলে আসে। আমি খুব বুঝতে পারি আমার সাথে আসলে তাদের কোনো দরকার নেই। তাদের সব দরকার নীলার সাথে। প্রথম দিকে বেশ কয়েকদিন ব্যাপারটাকে বেশ এনজয় করছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে একদিন কথা প্রসঙ্গে সুমন যখন বলে উঠল, ভাবি আপনি যেমন সুন্দর, আপনার হাতের চাও খুবই মজার। হতেই পারে চা মজার, এটা না হয় মানা গেল, কিন্তু শারীরিক সৌন্দর্যের কথা কেন? বন্ধুর বউকে এভাবে কি বলা যায়? সেদিন থেকে বাসায় বন্ধুদের আনাগোনা আর পছন্দ হচ্ছিল না মোটেও। আমার সহ্য ক্ষমতা তার সীমানা অতিক্রম করলো। যেদিন অফিস থেকে ফিরে শুনলাম দুপুরবেলা কবির ফ্ল্যাটে এসেছিল, সে নাকি তার গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখান থেকে আমাদের জন্য পুকুরের মাছ নিয়ে এসেছে। নীলা হাসি হাসি মুখ করে খবরটা দিলেও আমার মেজাজ তখন সপ্তমে উঠে গেল চট করেই। মাছ দিবি ভালো কথা, দুপুরে কেন? সন্ধ্যায় আমি আসার পরেও দিতে পারতি। তোর তো আমার অফিস টাইম খুব ভালো করেই জানা। নীলা দেখি কবিরের পক্ষে সাফাই গাইলো। সন্ধ্যা পর্যন্ত মাছ টিকে থাকতো কি? তার প্রশ্ন শুনে মেজাজ আরো গরম হয়ে গেল। তাকে বললাম দুনিয়াকে অত সহজে নিলে হবে না। পুরুষটা তো আরো জটিল। সে আমার কথা হেসেই উড়িয়ে দিল। এতদিন জানতাম মেয়েরা জটিল, আজ তোমার কাছ থেকে নতুন করে জানলাম জটিল আসলে ছেলেরা। হি 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 হি। কিন্নর কণ্ঠের হাসি শুনে মন থেকে রাগ পড়ে গেল। সেদিনকার মতো ব্যাপারটা ভুলতে পারলেও আর একদিন সায়েম যখন ক্যারাম বোর্ড নিয়ে বাসায় এলো, যখন জানতে পারলাম নীলা ক্যারাম পছন্দ করে বলে সে এই কাজ করেছে, তখন আসলেই মাথায় রক্ত চড়ে গেল। কিন্তু ভদ্র নিপাট মানুষ হওয়াতে মনের কথা মনেই রেখে ভেতরে ভেতরে চলতে থাকলাম। এরপর থেকে নিয়ম করে প্রতি সন্ধ্যায় সায়েম, কবির, সুমন সবাই চলে আসতো ক্যারাম খেলার জন্য। আর নীলাও যে কি, সে হাসি মুখে তাদের সাথে খেলতে থাকতো, খেলতেই থাকতো। স্বামী হিসেবে যথেষ্ট ভালো থাকতে চাই নীলার কাছে। তাই বিভিন্ন সময়ে আমার খারাপ লাগার কথাটা তাকে বলতে গিয়েও পারিনি। ভয় হয় যদি সে রাগ করে চলে যায়। সে যে আমার মতো এক ছাপোষা কেরানিকে বিয়ে করতে রাজি হয়েছে, এটাই তো অনেক। তাই মনের কষ্ট মনেই চেপে রাখলাম। মাঝে মাঝে খেলা বাদ দিয়ে দূরে বসে হাস্যোজ্জ্বল নীলাকে দেখতাম। মনে প্রশ্ন জাগতো, সে কি আমাকে আদৌ ভালোবাসে? যদি ভালোই বাসে তবে আমার মনের কষ্টগুলো কেন বোঝে না? আমাকে কেন মুখ খুলে বলতে হবে সবকিছু? সে তো নিজেই পারে পৃথিবীর সব পুরুষদের থেকে দূরে থাকতে। সে কেন পারে না সবার থেকে দূরে থেকে আমাকে একটুখানি শান্তি দিতে? সারাক্ষণ মাথার মধ্যে তীব্র যন্ত্রণা করে আমার। যখনই আমার কোনো বন্ধু অথবা তার দূর সম্পর্কের কোনো ভাই অথবা তার ছেলেবেলার কোনো ছেলে বন্ধু বাসায় বেড়াতে আসে, আমার মাথায় তীব্র একটা চিনচিনে ব্যথা শুরু হয়ে যায়। তখন সবাইকেই সন্দেহ হয় আমার। এটা নিশ্চিত যে কারো না কারোর সাথে তার একটা অনৈতিক সম্পর্ক চলছে বেশ কিছুদিন। আমি খুব ভালো করে বুঝতে পারি ইদানিং সে কিছু একটা আমার থেকে লুকাচ্ছে। সেদিন বাসায় ফিরে কলিং বেলে চাপ দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। দরজা খুলতে এতটা দেরি কখনো করে না নীলা। দরজা খোলা মাত্রই তাই কারণ জিজ্ঞাসা করলাম। বুঝলাম বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে সে। গোপন কিছু একটা করছিল নির্ঘাত। কি করছিল সে? কেউ কি আমার অবর্তমানে তার সাথে দেখা করতে এসেছিল? কিন্তু বের হবার রাস্তা তো একটাই, তবে নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে।
সুযোগ পেলে বের হয়ে যাবে। সন্দেহ মনে রেখে অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না। রাতে খেতে বসলাম ঠিকই, কিন্তু খাওয়া হলো না। লোকটি কে হতে পারে? কোথায় লুকিয়ে গেল চট করে? রান্নাঘরে গিয়ে খুঁজবো নাকি একবার, নাকি ওয়ার্ড্রপের ভেতরটা দেখবো? কিন্তু তাহলে তো নীলার কাছে আমার সন্দেহের ব্যাপারটা স্পষ্ট হয়ে যেতে পারে। তখন খামাকা লজ্জা পাবো। পরে দেখা যাবে, তবে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রেখেও কোনো লাভ হলো না। কোথা থেকে কাউকে বের হতে দেখলাম না। এমনকি নীলা ঘুমিয়ে পড়লে রান্নাঘরে টু মেরেও কাউকে পেলাম না। তবে এটা কিন্তু ঠিক বুঝতে পারলাম নীলা কিছু একটা লোকাচ্ছে আমার থেকে। তার চোখে মুখে অপরাধী অপরাধী একটা ভাব আমার চোখ এড়াতে পারেনি। ব্যাপারটা না বুঝলে বরং ভালো ছিল। একটুখানি ঘুমাতে পারতাম। নীলা কি লুকোচ্ছে আমার থেকে? নীলার মধ্যে একটা চোর চোর ভাব লক্ষ্য করছি সব সময়। তাই ঘুম হলো না সেই রাতে। আসলে রাতের ঘুম আমার একেবারে হারাম হয়ে গেছে। এর মধ্যেই আছে জগতের সব পুরুষ মানুষদের উৎপাত। ঘুমালেও স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যেও পুরুষদের আনাগোনা। সেদিন দেখি আমার অফিসের বস আমাকে বলছে, তোমার বউটা কিন্তু খাসা মাল, ওকে একবার পাঠাবে? চিৎকার দিয়ে বসকে চড় মারলাম। মেরে বুঝতে পারলাম ওটা আসলে স্বপ্ন ছিল। ও শিট! গোটা পৃথিবীটা যদি পুরুষ শূন্য করা যেত! এই জ্বালাটা যে কতটা ভয়ানক তা আমার মতো যারা এই অবস্থায় পড়েছেন তারাই কেবল বুঝতে পারবেন। তাই আর এই জ্বালা সইতে পারবো না আমি। আজকেই হবে এর দফা রফা। এতটা উত্তেজিত ছিলাম যে খেয়ালই করিনি কখন বাসার সামনে হেঁটে হেঁটে চলে এসেছি। দরজায় হাত রেখে বুঝতে পারলাম ভেতর থেকে আটকানো না। কি ব্যাপার, নিশ্চয়ই কেউ এসেছে। আমি শব্দ না করে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে এসে দেখলাম এখানে তো কেউই নেই। আশ্চর্য, ভেতরে কেউ নেই। দুজন কি আগেই আমাকে দেখে ফেললো নাকি? ব্যালকানিতে গেলাম, সেখানেও কেউ নেই। ব্যালকানির পাশে বাথরুম, কিন্তু ভেতরে শাওয়ার থেকে পানি পড়ার শব্দ। আমি বললাম, ও তাহলে এই অবস্থা। আমি তড়িঘড়ি করে বাথরুমে নক করলাম। আসলে কি বলবো, এতদিন লজ্জায় মনের মধ্যে চেপে রেখেছিলাম সবকিছুই। আজ আর না, এবার হবে দফা রফা। নীলা, বের হও, বের হও বলছি। আমার কণ্ঠ শুনে নীলা দরজা খুলে উকি দিল। কি আশ্চর্য, তোমার না আজ ফেরার কথা ছিল না? হ্যাঁ ছিল না, তবুও ফিরলাম। কোনো সমস্যা আছে তোমার? না, সমস্যা থাকবে কেন? নীলা কিন্তু ভেতর থেকেই কথা বলছিল। বললাম, এই তুমি বের হয়ে আসো, দরকার আছে। বেরোচ্ছি বাবা, একটু ওয়েট করো। কথাটা বলেই নীলা দরজা লাগিয়ে ফেলবে। এমন সময় আমি ভাবলাম, না, দরজা লাগালে হাতে নাতে ধরতে পারবো না তাদের। লোকটাকে লুকিয়ে ফেলতে পারে যদি সানসেট দিয়ে বের করিয়ে দেয়। কিন্তু সানসেট দিয়ে কি বের হওয়া যাবে? তবে ওটা তো বেশ বড়। মুহূর্তে আমার মাথা চক্কর দিয়ে উঠলো। তাই দরজায় লাগানোর আগেই তাড়াতাড়ি হাত লাগালাম। না, দরজা লাগাতে পারবা না, বের হও, এক্ষুনি বের হও। কি আশ্চর্য, আমি ঠিক অবস্থায় নাই রে বাবা। কথাটা একটু চেঁচিয়ে বলল নীলা। আমার আবার মাথায় রক্ত চড়ে বসেছে ততক্ষণে। বললাম, বেঠিক অবস্থায় ধরার জন্যই তো আমি হঠাৎ করে আসলাম। বলতে বলতে প্রবল শক্তি দিয়ে ঢুকে গেলাম বাথরুমে। ঢুকেই প্রথমে চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকালাম। না, এখানে তো কেউ নেই। সানসেটেও পলায়নরত কাউকেই দেখা গেল না। চলে গেল কিভাবে? ভালো করে উকি দিলাম। না, কিছুই দেখা যাচ্ছে না। ঘুরে নীলার দিকে তাকালাম। ভয় আর বিস্ময় মেশানো চোখ দেখে আমার রাগ আরো বেড়ে গেল। এভাবে পরাজিত হওয়া যায় না। আজ এসপার ওসপার করতেই হবে। আর না, আর আমি পারছি না। তাই রাগে জর্জরিত হয়ে বলেই ফেললাম, কই পালালো? কে পালাবে? এই শোনো, না বোঝার ভান করো না, আমি জানি সবকিছু। কে পালাবে? আর কি জানো? নীলা এবার চিৎকার করে উঠলো। বড় বড় চোখে তাকাচ্ছে সে। তোমার ওই প্রেমিক পুরুষ কোথায় লুকিয়ে রেখেছো? কথাটা শেষ না করে আমি তড়ি ঘড়ি করে বাথরুম থেকে বের হয়ে মূল দরজার দিকে চলে গেলাম। অন্য কোথাও লুকালে বের হয়ে যেতে পারে। পেছন পেছন নীলাও চিৎকার দিচ্ছে। কি হচ্ছে এসব? কি শুরু করেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ততক্ষণে আমি দরজা লাগিয়ে বললাম, দরজা খোলা কেন? বলি, দরজা খোলা কেন? কথা কানে যায় না? কে ঢুকেছে এই দরজা দিয়ে? নীলা এবার রীতিমতো কাঁদতে শুরু করেছে। একা একা বাসায় আছি, তাই বুয়াকে যেতে দেইনি আজ। বলেছিলাম সামনের দোকান থেকে চা পাতা নিয়ে আসতে। ও হয়তো ভুল করে দরজা লাগায়নি। ভাওতাবাজি, সব ভাওতাবাজি, মনে মনে বললাম আমি। আমার হাত থেকে লাগাম ছুটে যাচ্ছে দেখে আমি চিৎকার করে উঠলাম। বলো, তোমার প্রেমিককে কোথায় লুকিয়েছো? আজই সবকিছুর শেষ হবে। সবকিছুর। কার সাথে প্রেম করছো আজ আমি বের করবই। দৌড়ে রান্নাঘরে গেলাম। না, কেউ নেই।
থামো তো, পাগলামি করো না। পাগলামি আমি করছি না, পাগলামি করছো তুমি। বিবাহিত হয়ে অন্য পুরুষের সাথে ইটিস পিটিস? এই শোন, অনৈতিক সম্পর্ক রাখাটাই হচ্ছে বড় পাগলামি। আজ আমি তোকে খুঁজে বের করবই। কাকে বের করবে? আর তুমি এমন কথা ভাবতে পারলে কিভাবে? অঝরে কাঁদছে নীলা। মেয়েদের মেকি কান্না আমার জানা আছে। আজ কোনো কান্নায় আমাকে রুখতে পারবে না। আমি সব বের করব। ওয়ার্ড্রব খুললাম। নীলা, এখনো সময় আছে। হারামজাদাটা কই লুকিয়েছে বলো। বিশ্বাস করো সবুজ, আমি তোমাকেই ভালোবাসি। তুমি আমার হাজবেন্ড। তুমি থাকতে আর কাউকে আমার কোনো দরকার নেই। নীলার কণ্ঠে তীব্র আকুতি। দরকার কেন হবে সেটা তুমি জানো। ডাইনিদের একটাতে হয় না, অনেকগুলা লাগে। রাগে ফিসফিস করে বললাম নিজেকে। নীলা আবারও বলল কান্না মিশ্রিত কণ্ঠে, এই কথা তুমি কিভাবে বলতে পারলে সবুজ? সত্যি কথাই বলছি। সত্যি কথা বলা কি অন্যায়? রায়হান আসে না তোমার কাছে? সুমন আসে না বাসায়? তাদের সাথে ক্যারাম খেলো না তুমি? তোমার স্কুল ফ্রেন্ড তানিম আসে না? তুমি তো সারাক্ষণ তাদের নিয়েই থাকো। শ্লেষ ভরা কণ্ঠে এক টানে বললাম কথাগুলো। ওরা তো তোমারও বন্ধু। আর তানিম তো আমার ছেলেবেলার বন্ধু। তাদের নিয়ে এই কথা ভাবলে কি করে? তুমি ভাবিয়েছো বলে ভেবেছি। একটু নর্মাল হলাম। এতদিনের কথাগুলি মন খুলে বলতে পেরে দম ছেড়ে বাঁচলাম বলে মনে হলো। নীলা মাথা নুইয়ে চোখের পানি ফেলছে। তুমি আমার একটা কথার জবাব দাও। সেদিন যখন কবির মাছ নিয়ে এলো, তোমাদের মধ্যে আর কিছু হয়নি তো? সে কি মাছ দিয়ে চলে গেছে? নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে। বোঝা যাচ্ছে খুব রেগে গেছে। কি হলো, কিছু বলছো না কেন? অভিজ্ঞতা থেকে জানি, রেগে গেলে মানুষ ভুল করে সত্যি কথাটি বলে দেয়। তাই তাকে আরো রাগানোর দরকার। তোমার কি গোলনে ইয়ে করেছো? নীলা অশ্রু শান্ত চোখে বলল। আমার কিছু বলার রুচি হচ্ছে না। রুচি হচ্ছে না? ও, তুমি তো আবার কাজ করতে ভালোবাসো। সব করার রুচি থাকবে, আর সেগুলো বলতে পারবে না। দাঁতে দাঁত চেপে বললাম কথাটা। ইউ স্টপ। তুমি স্টপ করো। তোমাকে আজ আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। কার সাথে তোমার প্রেম চলছে বলো। স্টপ। ইউ শুড স্টপ ইট। না, আমি স্টপ করব না। তুমি আমাকে বলো, সেদিন সুমন কেন বলছিল তুমি দেখতে সুন্দর? কথাটা শুনে নীলা চুপ। ধরা পড়লে অমন চুপ করে থাকতে হয়। তা সুমনের সাথে তোমার সম্পর্ক, তাই না? নীলা কথা বলছে না। সুমনের সাথে কি করেছো শুনি? লং ড্রাইভে গেছিলা কোথাও? সেদিন তুমি বলছিলা তোমার খুব লং ড্রাইভে যাবার ইচ্ছা করছে। সেদিন আমি পারিনি, বন্ধের দিন, তবু অফিসে যেতে হলো। তখন কি তুমি সুমনকে কল দিয়ে আসতে বলেছিলে? সুমন কি এসেছিল? সুমন তোমাকে সুন্দর বলেছে। তার মানে সে তোমাকে ভালোবাসে। তুমি একবার বললেই সে দৌড়ে চলে আসবে, এ আমি ঠিক জানি। কোথায় গিয়েছিলে তুমি? তোমার সেই প্রিয় জায়গা বুড়িগঙ্গা নদীর পার? নীলা, তোমার কি মনে পড়ে আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার পরের দিনই লুকিয়ে তুমি আর আমি বুড়িগঙ্গার পাড়ে গিয়েছিলাম? কত ভালোবাসা ছিল আমাদের মধ্যে। তোমাকে পেয়ে আমি ভেবেছিলাম সারা জীবনের সততার পুরস্কার পেয়েছি। সেই পুরস্কার আজ কেন তুমি অভিশাপে পরিণত করলে বলো নীলা? বলো, জবাব দাও। ইদানিং তুমি কি লুকোচ্ছ আমার থেকে? তোমাকে দেখলেই বুঝতে পারি তুমি কিছু একটা লুকোচ্ছ। বলো নীলা, আমাকে বলো। তুমি তুমি যাকে ভালোবাসো তার কাছে চলে যাবে তুমি? আমি আটকাবো না। আমি জানি কাউকে জোর করে ধরে রাখার মধ্যে কোনো সার্থকতা নেই। খাঁচার পাখিকে ছেড়ে দিলে যদি সে না যায়, তবেই তা পরম পাওয়া। আমি কথা দিচ্ছি চলে যেতে দেব তোমাকে। আমাকে সব খুলে বলো। সেদিন অফিস থেকে আমি ফিরে আসার পর বুঝলাম এত তাড়াতাড়ি আমি চলে আসব এ তুমি আশা করনি। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার তাড়াতাড়ি চলে আসায় তোমার মন খারাপ হয়েছে। কি করছিলে তখন? কারোর সাথে মোবাইলে কথা বলছিলে? কার সাথে? সুমনের সাথে? কি বলছিল সে? কি স্বপ্ন দেখাচ্ছিল সে তোমাকে? বলো নীলা, সব কিছু খুলে বলো। আমি কথা দিলাম কিচ্ছু বলবো না আমি। রোবটটা এবার দাঁড়ালো। নীলাকে তখন রোবট বলেই মনে হচ্ছিল আমার। জীবনের স্পন্দন তার ভেতরে ছিল না। ওয়ার্ড্রপ খুললো, কি যেন বের করলো। হাতে দিলে বুঝলাম ওটা একটা সোয়েটার, উলের সোয়েটার। অনেকক্ষণ পর নীলা মুখ খুলল। শখ করে তোমার জন্য একটা সোয়েটার বানাচ্ছিলাম এই শীতে তোমাকে সারপ্রাইজ দেব বলে। মাথা ব্যথার জন্য দীর্ঘ সময় কাজ করতে পারি না। সেদিন মাথা ব্যথা হচ্ছিল না, তাই সেদিনই কাজটা শেষ করে ফেলবো ভেবেছিলাম। তাই তুমি তাড়াতাড়ি চলে আসায় মন খারাপ হয়েছিল। যন্ত্রের মতো কথাগুলো বলল নীলা। মেঝেতে বসে পড়লাম আমি। নীলার কথা শুনে আমার আর কোনো শক্তি থাকলো না শরীরে। নীলার চোখে একিউট কনজাস্টিভ গ্লুকোমা।
ডাক্তারের সাবধান বাণী। চোখে প্রেশার পড়ে এমন কাজ করলে ধীরে ধীরে নীলার চোখ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। চোখের তোয়াক্কা না করে নীলা আমার জন্য সোয়েটার বানাচ্ছিল। এ আমি কি শুনলাম? আর আমি কি না মিছে সন্দেহে এত কিছু? নীলা আমাকে এত ভালোবাসে, কি করব এখন? নীলার কাছে মুখ দেখাবো কিভাবে? আর মেঝেতে বসে পড়লাম আমি। কি করব এখন আমি? নীলার কাছে মুখ দেখাবো কিভাবে? আর আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম মেঝেতে। নীলা বলল, ছি সবুজ, ছি, তুমি আমাকে কতটা ছোট করলে আজ। তোমার বিশ্বাস এতটাই ঠুনকো? তুমি কিভাবে এত সব ভাবতে পারলে? আমার আসলেই তখন বলার কিছুই ছিল না। চুপ করে থাকলাম। নীলা আবার বলল, তুমি আমাকে সন্দেহ করলে সবুজ? এবার তবে আমার কিছু প্রশ্নের জবাব দাও। তোমার পেছনে ওটা কি? শার্ট তোলো। কথাটা শুনে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। আসলে রাগের মাথায় একটা ছুরি লুকিয়ে রেখেছিলাম। ছি সবুজ, তুমি আমাকে সন্দেহ করে কেবল ক্ষান্ত হওনি, আমাকে মারার জন্য ছুরি নিয়েও এসেছো। তোমার মুখে থুতু দিতে ইচ্ছে করছে। না, থুতু না, তোমার ছুরি দিয়ে তোমাকেই মারবো আমি, তবেই তোমার উচিত শাস্তি হবে। ছুরিটা আমার হাতে দাও, দাও বলছি। ছুরিটা নীলার হাতে দিলাম। ওটার আর আমার কোনো দরকার নেই। নীলা ক্ষিপ্ত গতিতে ছুরিটা নিয়ে আমার গলায় ছোঁয়ালো। এই ছুরি দিয়ে আজ আমি তোমাকে মারবো। নীলার কথা শুনে আমি তো ভয়ে থতমত খেয়ে গেলাম। নীলা আবারও বলল, ঘেমে যাচ্ছ কেন? আমি তোমাকে মারবো এখন। পুরুষ হয়েছ বলে শুধু তুমি অভিযোগ করবে? শুধু তোমার চাওয়া পাওয়ার হিসেব হবে এটা হতে পারে না। গোপন সম্পর্ক আমার থাকলে সমস্যা, আর তোমার থাকলে কোনো সমস্যা নাই, এটাও হবে না। আমি যা যা বলবো সব প্রশ্নের জবাব সত্যি করে দেবে, নয়তো এক টান দিয়ে গলা ফেলে দেব তোমার। কি পেয়েছো তুমি আমাকে? মেয়ে বলে শরীরে কোনো শক্তি নেই আমার? তোমার সব ধারণা যে ভুল তা আজ একে একে প্রমাণ হবে। তুমি আমাকে বলো, সারাক্ষণ তোমার ফেসবুকে কার সাথে চ্যাট করো? তুমি তো বলছিলে তোমার ক্লাসমেট ফারিয়ার সাথে ফেসবুকের মাধ্যমে আবার দেখা হয়েছে। তুমি কি তার সাথে ভিডিও চ্যাট করো না? রাত জেগে কি চ্যাট করো তার সাথে? তোমার অফিসের রিসেপশনিস্ট পারমিতার নাম্বার তোমার মোবাইলে কেন? সে তোমার জন্মদিনে মেসেজ দিয়ে উইশ করবে কেন? তোমার অফিসে কি আর কোনো কলিগ নেই, কোনো পুরুষ কলিগ? তাদের কেউ তো উইশ করলো না, শুধু পারমিতাই কেন করবে? পারমিতা কেন আমাদের গত ম্যারেজ ডেতে ফুল নিয়ে আসবে? পারমিতা তোমার কে? স্রেফ কলিগ নাকি অন্য কিছু? নীলার কথা শুনে আমি তো একেবারে থান্ডার্ড। এত ভালোবাসি তাকে, অথচ সে এমন করে ভাবতে পারলো? অপমানে ঘৃণায় বিষিয়ে যাচ্ছিল আমার পুরোটা জগৎ। চুপ করে থেকো না, আমি আজ সব কিছুরই জবাব চাই। বলো, কয়টা মেয়ের সাথে সম্পর্ক রেখেছো তুমি? আমাকে আজ সব বলতেই হবে, নইলে আজই হবে তোমার জীবনের শেষ দিন। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল নীলা। মেরে ফেলো নীলা, মেরে ফেলো আমাকে। তোমার মনে এমন সন্দেহ থাকলে আমি আর বাঁচতে চাই না। মারবো তো অবশ্যই। তোমার এই সব রমণীরা আমার জীবনটা বিষিয়ে তুলেছে। কত ভালোবাসি তোমাকে। তুমি কি করে পারো অন্য মেয়েদের সাথে কথা বলতে, আড্ডা দিতে? খবর রাখো আমার মনের নিয়মিত। আমার মনেও দহন হয়। তোমার কি একবারও মনে হয় না তোমার বন্ধুদের সাথে আমার গল্প দেখলে তোমার যেমন খারাপ লাগে তেমনই আমারও খারাপ লাগা থাকতে পারে? সারাক্ষণ শুধু মিথ্যা আর মিথ্যা। কি মনে করো আমি তোমার অফিসের খবর রাখি না? এবার ঈদে, হ্যাঁ এবার ঈদেই তুমি বোনাস পেয়েছো 2টা, অথচ আমায় বলেছো 1টা। কি করেছো তুমি আর একটা বোনাসের টাকা? কোন খাতে খরচ করেছো? পারমিতা নাকি ফারিয়া? সত্যি করে বলবা, আমি জবাব চাই, নয়তো ঘ্যাচ করে গলা ফেলে দেবো বললাম। আমি নীলার এমন হুঙ্কারে অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। এবার আস্তে আস্তে রিডিং টেবিলের ড্রয়ার থেকে নেকলেসের বাক্সটা বের করলাম। কাপা কাপা হাতে নীলার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এটা হীরার, দাম অনেক বেশি পড়লো। এবার বোনাস পেয়ে এটা কিনে রেখেছিলাম তোমার জন্মদিনে গিফট দেবার জন্য। নীলার মুখে হাসির ঝলক, মনে হলো সব রাগ এখন খুশিতে উড়ে গেল। আমিও হাসি হাসি মুখে নীলার দিকে তাকালাম। নীলার হাস্যোজ্জ্বল মুখটা ফুটে উঠেছে, কিন্তু নীলা তখনও এক হাতে হীরার নেকলেস আর অন্য হাতে ছুরি। ঠিক তখনই কলিং বেলের শব্দ। নীলা ঝটপট ছুরিটা লুকিয়ে ফেলে বলল, যাও বুয়া এসেছে, দরজা খুলে দাও। আর আমি বাথরুমে গেলাম। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।